নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কি হচ্ছে বলুন তো? এটা কি হচ্ছে বিজেপির মধ্যে? আপনারা হয়তো ভাবছেন যে দিলীপ ঘোষের সাথে অন্যান্য বিজেপির নেতাদের যে বিতর্ক চলছে, আমি সেই নিয়ে কথা বলছি। না, আমি সেটা নিয়ে ঠিক কথা বলছি না। আমি সেটা থেকে একটু সরে এসে একটু অন্যভাবে জিনিসটাকে দেখতে চাই। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, বাংলার বিজেপি হঠাৎ এটা কি শুরু করলো। আপনারা যদি পুরো ঘটনাটা থেকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ ইত্যাদিদের দূরে সরিয়ে রেখে মূল বিষয়টির দিকে নজর দেন, তাহলে দেখতে পাবেন যে বিষয়টা এই মুহূর্তে চলছে সেটা হলো, রাজ্যে একটি মন্দির তৈরি হয়েছে। আর সেই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বিজেপির একজন নেতা গেছেন। বাকি নেতারা সেই মন্দিরের বিরোধিতা করতে করতে ওই নেতাকে আক্রমণ করছে এই কারণে, কেন তিনি ওই মন্দিরের উদ্বোধনে গেলেন। যে বিজেপির হিন্দুত্ব, মন্দির ইত্যাদি হলো রাজনৈতিক লাইন, আজকে তার নেতারা আরেকজন বিজেপি নেতার বিরোধিতা করছে। কেন না, মন্দিরে সে কেন গেল এই বিষয়ে। হঠাৎ হলো কি বিজেপির মধ্যে? দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে এসে দিলীপ ঘোষ অবশ্যই দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দির রাজনীতি করতে বিজেপি বাধ্য করে। কিন্তু তিনি একটি জিনিস লক্ষ্য করছেন না, যে আজকে বাংলার বিজেপি মন্দির বিরোধী রাজনীতি করতে শুরু করেছে। বিজেপির বহু সামনের দিকে থাকা নেতারা আজকে দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করছে। ভারতবর্ষে কেউ আজ পর্যন্ত ভাবতে পেরেছে কোথাও কোনো একটি মন্দির তৈরি হবে আর বিজেপি তার বিরোধিতা করবে? হিন্দুত্ব, মন্দির, এগুলো বিজেপির রাজনৈতিক লাইন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চালে বিজেপি বেলাইন হয়ে পড়েছে। দিলীপ ঘোষ যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সূক্ষ্ম চালের সামনে আজকে বাংলার বিজেপি ধরাশায়ী হয়ে পড়েছে। এর পেছনের কারণটা হলো, বেশিরভাগ বাংলার বিজেপি নেতাদের স্বভাবই হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যা করবে চিন্তা ভাবনা না করে তার বিরোধিতা করা। আর এই মন্দিরের বিরোধিতা করতে গিয়ে বারবার মন্দিরকে কালচারাল সেন্টার বলে দাগিয়ে দেবার যে অপচেষ্টা করে গেছেন বাংলার প্রথম সারির বিজেপি নেতারা, তা আসলেই হিন্দুদের মনে, জগন্নাথ ভক্তদের মনে প্রবল আঘাত করেছে। ভক্ত হিন্দুরা বিজেপি নেতাদের কাছ থেকে এমন আচরণ পাবেন তা কল্পনাও করতে পারেন। আর বিজেপি নেতাদের এ সব কিছুই করতে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম চালের সামনে দাঁড়িয়ে বিজেপি নেতারা দিশাহীন হয়ে পড়েছে। বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। যেমন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বরাবরই স্বভাব হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক কর্মসূচি বা বড় কোনো ইভেন্টের সময় তার একটা পাল্টা ইভেন্ট বা কর্মসূচি করার, যা বরাবরই হয়ে এসেছে। ফলে এটা জানাই ছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের মতন একটি বড় ইভেন্টের সময়ও তিনি কিছু না কিছু করবেনই, এবং তার ইঙ্গিত তিনি বহুদিন ধরে দিয়েও আসছিলেন। ফলে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন শুভেন্দু অধিকারী কাঁথিতে একটি হিন্দু সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বহু সাধু সন্ন্যাসীকে তিনি জড়ো করেন, কিন্তু দর্শকের আসনে সেরকম লোক ছিল না। যে কজন বা এসেছিলেন তারা অনুষ্ঠান শোনার চেয়ে প্রসাদ খাবার দিকে মনোযোগ দেন। ফলে অধৈর্য হয়ে শুভেন্দু অধিকারীর কাছের লোক পদ্মশ্রী কার্তিক মহারাজ মঞ্চের উপর থেকে চিৎকার করে হিন্দুদের নানান অপমানজনক কথা বলতে থাকে। আর হিন্দুদের সব থেকে বেশি অপমান করেন যে কথাটি তিনি বলে, তা হলো তিনি হিন্দুদের পরামর্শ দেন মুসলমানদের কাছ থেকে ধর্ম পালন শেখার জন্য। তিনি হিন্দুদের শিখতে বলেন কিভাবে মুসলমানরা 1 মাস 12-14 ঘন্টা না খেয়ে নিজেদের ধর্মচর্চা করে। ভাবতে পারছেন, কার্তিক মহারাজ হিন্দুদের পরামর্শ দিচ্ছে মুসলমানদের কাছ থেকে শিখতে হিন্দু ধর্ম কিভাবে পালন করবে। আসল কথা হলো, হিন্দুরা কিন্তু সবই লক্ষ্য রাখছে। তা মন্দির উদ্বোধন বয়কটই হোক, মন্দিরের নাম বিকৃতি হোক, বা কার্তিক মহারাজের করা হিন্দুদের অপমানজনক কথাই হোক, এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে বলে মনে হয়। ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে। 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব, তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। এটা লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে
আজকে একটু দাঁড়ান, হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন, একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। 2015 সালে আরএসএস এর প্রচারক হিসেবে থাকা দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি করে পাঠানো হয়। বিজেপির হাল ধরে দিলীপ ঘোষ এই রাজ্যের বিজেপির অবস্থা বেশ কিছুটা ফেরাতে সক্ষম হন। যেমন 2019 সালে 2 জন সাংসদ থেকে এ রাজ্যে বিজেপিকে তিনি 18 জন সাংসদে নিয়ে যান। অন্যদিকে ভোটের শতাংশেও বেশ কিছুটা বাড়িয়ে 40% কাছাকাছি ভোট নিয়ে যেতে তিনি সক্ষম হন। যেহেতু তিনি প্রথম থেকেই আরএসএস এর প্রচারক ছিলেন, সেই কারণে তিনি বিবাহ করেননি। কিন্তু আরএসএস ছেড়ে রাজনৈতিক নেতা হওয়ার পর 2025 সালে তিনি সিদ্ধান্ত নেন বিয়ে করার। এই বিয়ের কথা গোপনই ছিল, কিন্তু কিভাবে যেন মিডিয়ায় ফাঁস হয়ে যায়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে তাকে কার্ড পাঠান। অন্যদিকে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ছিল, সেখানে দিলীপ ঘোষ এবং ওনার স্ত্রীকে আলাদা আলাদা কার্ড দিয়ে নেমন্তন্ন করেন। দিলীপ ঘোষ এই নেমন্তন্নের সম্মান জানিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন বিকেলবেলা সেখানে গিয়ে হাজির হন। দীঘার মন্দিরের গেট থেকেই ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ মন্দির ঘুরিয়ে দেখান। এরপরে মন্দিরের পাশের অফিসে যান দিলীপ ঘোষ, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দিলীপ ঘোষ অফিসে গিয়ে যখন পৌঁছান, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইখানে থাকার কথা ছিল না, কিন্তু তিনি ছিলেন এবং দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়, যা টিভির পর্দায় আমরা সবাই দেখেছি। আর এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সূক্ষ্ম চাল। অরূপ যদি জল চান আপনি কখন এসছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। ভগবানের কাছে আছেন? আর বড় কথা বলছি, ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 করছি, 25 থেকে বাড়িয়ে তারপর আমার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। লেখা আছে। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি ডিএম এবং ওই ডিএম শ্মশান কাছে ও খুব ডিএমএ লিখো ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো। করেছে, অনেক কাজ করেছে। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি? সারাদিন লাইভ চালালো। তো ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। না, আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের কিন্তু ওরা সাবজেক্ট মিনিস্টার, আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকা ঢুকে বলে এ করে গেলে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চ্যানেলটা খুলে দিই, দেখে দেখে আসছি আমি। সেটা ডিউটি করেছে, আমিও করেছি। মানে আপনি তো করেন ডিউটি, কিন্তু ও তো ও কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো তোমরা কি একটুখানি যাবে? আর এই সূক্ষ্ম চালের ফলে যেভাবে বিজেপির মধ্যে থাকা যাবতীয় চাপা ঢাকা দেওয়া গোপন কোন্দল আজকে একদম প্রকাশ্যের সামনে চলে এসছে, তা সবার জান। আর যেখানে রাজ্যের বিধানসভা ভোট হতে আর 1 বছরও বাকি নেই, এই অবস্থায় বিজেপির মধ্যে থাকা ফাটলগুলো এত বেশি চওড়া এবং প্রকট হতে শুরু করেছে, তা নিয়ে চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের। কীভাবে ভোট বৈতরণী বিজেপি এই ফাটল নিয়ে পেরোবে, তা কেন্দ্রীয় নেতাদের যথেষ্ট চিন্তার কারণ হয়ে পড়েছে। দীঘা জগন্নাথ মন্দির দর্শন করে ফিরে আসার পর একযোগে সমস্ত বিজেপি নেতারা দিলীপ ঘোষকে গদ্দার বা তৃণমূলের দালাল বলে আক্রমণ করতে শুরু করেছে। দিলীপ ঘোষও ছাড়বার পাত্র নন, তিনি এই আক্রমণগুলোকে যোগ্য জবাব দিতে শুরু করেছেন। এই জবাব পাল্টা জবাবের ফলে বহু নেতার কেচ্ছা কেলেঙ্কারি সামনে আসতে শুরু করেছে। এর মধ্যে এমনও কয়েকজন নেতা রয়েছেন যারা কোনোভাবেই প্রচারের আলোয় ছিলেন না,
এই সুযোগকে কাজে লাগিয়ে তারা প্রচারের আলোয় ভেসে থাকতে চান। ফলে তারা নানানভাবে অযৌক্তিক আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ দিলীপ ঘোষকে করেই চলেছে। ফলে পুরো ব্যাপারটা বিজেপির সাধারণ কর্মীদের সামনে এবং জনমানসে বিজেপির খুব একটা ভালো ছবি তৈরি করছে না। সামনের সারির নেতাদের এইভাবে লড়তে দেখে বিজেপির বহু কর্মী মনোবল হারাচ্ছে। আর এই ভাঙাচোরা ফাটলওয়ালা বঙ্গ বিজেপিকে নিয়ে কিভাবে তৃণমূলের মতন একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট যুদ্ধ লড়াই করবে বঙ্গ বিজেপি, তা আগামী দিনে একটি দেখার মতন বিষয় হবে। এই ঘটনা আরেকবার প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রাজ্ঞতা। রাজ্য তো বটেই, দেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনৈতিক অভিজ্ঞ নেত্রী যে কম আছে সে কথা এক বাক্যে সরকার ও বিরোধী সব পক্ষই মেনে নিতে বাধ্য হচ্ছে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।